আজানের শব্দ হচ্ছে। আজান শেষ হয়েছে তোর ওখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা হচ্ছে যে লাইভটা একটু লেট করে শুরু করলাম লাইভে আসার পর, যে আজান হচ্ছিল, আজান হওয়ার কারণে একটু যেহেতু আজানের সময় চুপ থাকা উচিত, আর আজানের জন্য একটু হচ্ছে যে সাউন্ড আসছিল, সেজন্য আমরা একটু লেট করে শুরু করলাম। তো সকলকে আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। এবং আহ জাহিন জেইমাকে আমাদের লাইভে স্বাগত। মিট দ্য জিনিয়াস পার্ট 2, মানে বা মিট দ্য জিনিয়াস এর যে আমরা একটা লাইভ এপিসোড চালাচ্ছি, সেখানে সেই এপিসোড 2 তে জাইমাকে স্বাগতম। এর আগের এপিসোডে জাইমার হচ্ছে পরিচিত ফ্রেন্ড বলা যায়, যে দিশা আপু এসেছিল আমাদের হচ্ছে যে এই লাইভ প্রোগ্রামে। সো আজকে জেইমাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সো দিশা আপু আসার পর আমাদের স্টুডেন্টদের যেটার একটা কথা ছিল, যে দিশা আপু তো অসাধারণ ভালো রেজাল্ট করেছে, স্টুডেন্টরা ফার্স্ট টাইমার কাউকে চাচ্ছিল, যে ফার্স্ট টাইমে খুব অসাধারণ রেজাল্ট করেছে এরকম কাউকে। সো এরকম একজনের মধ্যে অনেকেই আছে যারা ফার্স্ট টাইমে ভালো রেজাল্ট করেছে, বাট জেইমাকে আনার আমার একটা অন্যতম কারণ হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন টাইমে আমরা প্রচন্ড স্ট্রেস নেই, খুব স্ট্রেস নিয়ে থাকি। তো জেইমা হচ্ছে এমন একজন মানুষ, যে যাকে দেখার পর আমি যখন দেখলাম যে মানে আমাদের অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার পর আমাদের বিভিন্ন গ্রুপে যখন ওকে আমি দেখলাম, দেখে আমি জাস্ট কোয়াইট অবাক, যে মানুষ মানে এই মেয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ে। আমি একটু অবাক হয়েছি, অবাক হওয়ার আমার রিজন ছিল এই কারণে যে আমি যখন মেডিকেলে পড়তাম, মেডিকেলে আমি যখন প্রিপারেশন নিয়েছি, তখন আমার কাছে মনে হতো যে না, মেডিকেল অ্যাডমিশনের জন্য হয়তো খুব একদম চশমা পরা, খুব হচ্ছে যে মানে একদম চুপচাপ টাইপের মানুষ, হচ্ছে একটু আতেল টাইপের মানুষ হবে যারা মেডিকেলে পড়ে। কিন্তু জেইমা একই সাথে আতেল প্লাস খুবই কুল। ওর কমেন্ট টমেন্ট দেখলে এখনো আমি হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাই। কিছুদিন আগে একটা জায়গায় ওই যে আমাদের ওই যে একটা প্রবলেম চলতেছিল যে আমাদের পরীক্ষা নিয়ে, সেখানে ওর এক একটা যে কমেন্ট ছিল সব বোম ফাটার মতো কমেন্ট। যে মানে এত কুল একটা মানুষ যে জেইমা। সো এই জন্য আজকে আমাদের হচ্ছে যে লাইভের যে মোটো বা গোল, সেটা হচ্ছে হাউ টু স্টে কুল অ্যান্ড গেট চান্স ইন ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজে কিভাবে চান্স পাওয়া যায় এত কুল মাইন্ডের একটা মানুষ হয়ে। তো প্রথমেই জেইমাকে স্বাগতম আমাদের লাইভ সেশনে আসার জন্য এবং অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আচ্ছা, এখন হচ্ছে যে তাহলে আমরা আমাদের মানে জেইমার কাছে আমার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দিয়ে আমি শুরু করি, তারপর আস্তে আস্তে আমরা হচ্ছে যে জেইমার মানে তোমাদের প্রশ্নগুলো নিব। তো প্রথম যে প্রশ্নটা জেইমা, সেটা হচ্ছে যে আমরা জানি বা তোমরা জানো যে আমাদের এখানে লেখা আছে যে আমাদের যে 2016-17 সালে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ছিল, সেই মেডিকেল অ্যাডমিশন টেস্টে জেইমার সিরিয়াল ছিল 13, আমি যদি ভুল না করি তার নাম্বার ছিল 82.25 নাম্বার ছিল। তো আমাদের 2016-17 সেশনে যেটা হয়েছিল, আমাদের সময় অনেক বেশি সেকেন্ড টাইমার চান্স পেয়েছিল, যে আমাদের একদম লাইভের আমাদের হচ্ছে যে 2016-17 সেশনে সেকেন্ড টাইমার অনেক বেশি ছিল ফার্স্ট টাইমারদের তুলনায়। তার মধ্যে জেইমা ফার্স্ট টাইমার হয়ে এত অসাধারণ একটা রেজাল্ট করলো এবং তার র্যাঙ্ক 13 ছিল। তো এই যে এত ভালো একটা রেজাল্ট, এই রেজাল্টের মেন্টালিটিটা জেইমা কিভাবে ক্রিয়েট করেছে এবং অ্যাডমিশন টাইমে তার প্রিপারেশনটা কেমন ছিল, একটু শর্ট যদি জেইমা আমাদের সাথে একটু ব্রিফ করতো, যে অ্যাডমিশন টাইমে কোন প্রিপারেশন এবং কোন স্ট্র্যাটেজি গুলো তাকে সবার থেকে এগিয়ে রেখেছে এবং এরকম টপ একটা রেজাল্ট করতে হচ্ছে তাকে সাহায্য করেছে। হ্যালো, আমি সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যেটা সাদাব বললো যে আমাকে দেখে আসলে কুল, মানে আমি যখন ওর সাথে আমার কোচিং ছিল, তো আমার ও মনে আছে কিনা জানি না, আমি সবার আগে কোচিং এ যে মানে একদম বসে সবার সাথে গল্প করতাম। তো যেটা হচ্ছে মানে কুলনেস এর, সবাই এটা ভাবে যে এটা খুব কুলনেস এর ইয়ে। তো এটা আর হচ্ছে
প্রিপারেশনে যেটা কথা বললো, আমি কখনো নিজেকে কখনো চাপ দিতাম না। অনেকে থাকে যেমন এক্সেসিভ কফি খেয়ে, চা খেয়ে, রাত জেগে টেগে পড়ে, আমি এই কাজ কখনো করি নাই। মানে আমি জানতাম যে আমি যতটুকু পারি কতটুকু পারি ওইটুকু করব, কিন্তু এর বাইরে আমি করতে পারতাম না, করার চেষ্টা করিনি কখনো। তো ওইটা হেল্প করতো। আর হচ্ছে আমি চিন্তা করতাম যে আমি যেহেতু কষ্ট করেছি 2টা বছর মোটামুটি, মানে একটা মিডিয়াম লেভেলেরই কষ্ট, খুব যে কষ্ট তা না যে সবকিছু বাদ দিয়ে পড়ালেখা ওটা করিনি। তো আমি ভাবতাম যে যদি মেডিকেলে না হয় অন্য কোথাও হবে, তো সব জায়গায় ফর্ম টর্ম ফিল আপ করে ভাবলাম যে মেডিকেলেই দেই প্রথমে, যেহেতু মেডিকেলটা আসছে। তো মেডিকেলে দিলাম, হয়ে গেল, আর কোথাও দেওয়া হয়নি। আর যেটা পরীক্ষার আগে আমি ওইভাবে কখনো মানে ইয়ে করতাম না যে আমি যতটুকু পারি পড়বো। আমি রাতে 12টার মধ্যে ঘুমাবো, সকালে আমি উঠবো, উঠে নামাজ টামাজ পড়ে পরীক্ষা যাবো। অনেককে দেখতাম যে হ্যাঁ রাতটা জাগে, সারা রাত ঘুমায় না, কোনো মতে যে কোচিংটা অ্যাটেন্ড করে আবার এসে ঘুমায়। আমি ওই কাজ করতাম না। তো আমি হচ্ছে তখন ওভাবে আমি মানে এগিয়ে গেলাম। আর হচ্ছে আমি কখনো পজিশনটা আসলে এভাবে কিভাবে বলবো, পজিশন তো মেডিকোর ওখানে যখন কোচিং করতাম তখন এত ভালো আমার পজিশন আসেনি। তখন খুব সম্ভবত হায়েস্ট আমার ছিল 50, মানে মডেল টেস্ট গুলা যে ফাইনাল গুলা, তখন সবচেয়ে ভালো মনে হয় ছিল 50। সেখান থেকে আমি যে 13তম হব, আমি কখন এটা মানে চিন্তা করিনি। আমি ভাবতাম যে হ্যাঁ ঢাকার 4টার মধ্যে হলেও হবে। আমার ঢাকার 4টার মধ্যে, যেহেতু আমার ঢাকায় প্ল্যান, ঢাকায় ফ্যামিলি থাকে, আমার আমার ফুল ফ্যামিলি ঢাকায়। তো তখন ভাবতাম যে যদি ঢাকার বাইরে হয় তখন হয়তো চেষ্টা করবো যে অন্যান্য জায়গায় ডিউ অথবা বুয়েট গুলায় দিতে, অথবা আইইউটি। আমি আইইউটি অপশন রেখেছিলাম, ফর্ম সবগুলারই ফিল আপ করেছিলাম। তারপর হয়ে গেল, আর দেওয়া হয়নি। তো আমি মানে খুব যে কনফিডেন্ট ছিলাম যে আমার হবে এভাবে আমি মানে চিন্তা করি, আমি জাস্ট মানে যতটুকু পেরেছি পড়ে গিয়েছি। তো আল্লাহর রহমতে যা চেয়েছি পেয়েছি। তো এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। মানে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টাইমে দেখি যে আমাদের যে স্টুডেন্টরা আছে, বা আমরাও যখন স্টুডেন্ট ছিলাম দেখা যাইতো যে কিছু স্টুডেন্ট অতিরিক্ত স্ট্রেস নিত, যে অতিরিক্ত স্ট্রেস, চান্স পাইতেই হবে, চান্স না পেলে জীবন শেষ, যৌবন শেষ, আমার রিলেশন ব্রেকআপ হয়ে যাবে চান্স না পাইলে, বাবা মা বাসা থেকে বের করে দিবে, সেরকম নানা কথাবার্তা, বা আমরা প্রচন্ড মাত্রায় স্ট্রেস নিতাম। তো দেখা যায় আমরা যখন বেশি স্ট্রেস নেই তখন কিন্তু আমাদের পড়ালেখাটা সেভাবে হয় না। দেখা যায় আমরা 1 ঘন্টা পড়ি, তার মধ্যে 50 মিনিট চিন্তা করি আর 10 মিনিট হচ্ছে আমরা পড়ালেখা করি। তো জেইমার সিক্রেট যেটা ছিল সেটা হচ্ছে ও কখনো স্ট্রেস নেয়নি। ওর যতটুকু লিমিট ছিল সেই লিমিটের মধ্যেই পড়ালেখা করেছে, যে একদম লিমিট ক্রস করে একদম হচ্ছে বাঁধ ভেঙে পড়ালেখা করতে হবে সেরকম কিছু না। এবং অলওয়েজ জেইমার ক্ষেত্রে আমি যেটা দেখি, ও একটা পজিটিভ মাইন্ড রাখে অলওয়েজ, সবসময়। ওকে দেখতাম কোচিং এ, তুই মনে হয় ইতে ছিলি, আমিও ইতে ছিলাম, তুই ইতে ছিলি না কোনটায় ছিলি জানি না, তুই একই ইতে রূপ। ছিলি। একই রুমে ছিলাম আমরা দুজনই, হচ্ছে মেডিকোতে মনে হয় 201 নম্বর রুম, ই ব্যাচ, যেটা আমাদের ওই টাইমে নাকি ই ব্যাচটা অনেক ভালো ছিল। তো ওকে দেখতাম ও একদম সবার আগে গিয়া, দেখতাম যে এক পাশে তো মেডিকো বা কোচিং সেন্টার গুলা দেখা যায়, ওই পাশে সব মেয়ে, আর এ পাশে আমরা হচ্ছে যে অল্প কজন 12-13 জন ছেলে, আমরা অনেক কষ্ট করে বসছি। আমি আগে আগে গিয়ে হচ্ছে জায়গাটা দখল করতাম, নাইলে মেয়েরা ওই জায়গাও দখল করে ফেলতো। সো ওকে দেখতাম ও একদম সবার সাথে চিল মাইরা আড্ডা মারতেছে, হু হা হো হো করে হাসতেছে। তো এই যে ব্যাপারটা, যে এটা পজিটিভিটি একটা ব্যাপার, কারণ হচ্ছে যে যখন অ্যাডমিশন টাইমে আমরা এত স্ট্রেস নেই, দেখা যায় কিছু স্টুডেন্ট অতিরিক্ত স্ট্রেস নিয়ে অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হয়ে গেলে তো আলটিমেটলি লাভ নেই, পড়ালেখাটা আলটিমেটলি পিছিয়ে যাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা জেইমা মেনশন করলো, সেটা হচ্ছে যে কোচিং এ বা আমরা যেখানে পরীক্ষা দিচ্ছি সে জায়গায় র্যাঙ্ক নিয়ে আমরা অনেকে খুব চিন্তিত হয়ে যে আল্লাহ আমার র্যাঙ্ক পেছনে, আমার র্যাঙ্কের কি হবে, আমি তো ফার্স্ট হলাম না, আমি তো মরে যাব। সো জেইমা কিন্তু একটা পারফেক্ট এক্সাম্পল, যে সে যেটা বললো যে সে র্যাঙ্ক নিয়ে খুব বদার ছিল না, যে একদম যে তার টপে ছিল সেরকম না, বাট অ্যাডমিশন টাইমে কিন্তু গিয়ে সে আসল মানে হচ্ছে যে খেলা দেখিয়ে দিয়েছে এবং সেখানে ভালো করেছে। তো এটাই আমাদের আসলে লক্ষ্য থাকা উচিত, যে নিজে ঠিক মতো পড়ে কমপ্লিট করব, নিজে সবকিছু ঠিক করে যাব, কোচিং এর রেজাল্ট যাই আসুক সেটা নিয়ে এত বদার্ড হওয়ার কিছু নেই। আচ্ছা, জেইমার কাছে আরেকটা প্রশ্ন আমার, যেটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং জেইমাও কিছুটা মেনশন করেছে, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু আমরা ফার্স্ট টাইমার, যারা আমাদের ফার্স্ট টাইমারের জন্য আমরা হচ্ছে যে অ্যাডমিশন টাইমে খুব বেশি যে সময় পাই যে পড়ে একদম উল্টিয়ে ফেলার, সেটা আমরা পাচ্ছি না, যেটা সেকেন্ড টাইমারদের জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, তারা প্রায় 1 বছর প্রিপারেশনের একটা টাইম পায়। তো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড হচ্ছে ইন্টারের সময়টা, যে ইন্টারে আমরা কিভাবে প্রিপারেশন নিচ্ছি। তো জেইমা বিএনসি তে ছিলে, ইংলিশ ভার্সনেও ছিলে। তো হচ্ছে যে এখন এই যে এইচএসসি টাইমে জেইমার প্রিপারেশনটা কেমন লেভেলের ছিল, এবং তখন থেকেই কি মেডিকেলের ইচ্ছাটা ছিল যে না মেডিকেলে ভর্তি পরীক্ষা দিব, এবং তখন কি প্রিপারেশন স্ট্র্যাটেজির মধ্যে বা পড়ালেখার মধ্যে এইচএসসির সাথে মেডিকেলের জন্য কি এক্সট্রা কিছু করা হতো কিনা?
আমার স্ট্র্যাটেজি একটাই ছিল যে আমি আমার হচ্ছে সরকারি কোথাও পড়তে হবে, তো আমি সেই হিসেবেই আগাচ্ছিলাম। তো আমার যা মনে আছে, আমি যখন বাসার টিচারদের কাছে পড়তাম বা আমার খালাতো বোন ও ঢাকা মেডিকেলে পড়েছে আপু, তো ওরা একটাই কথা বলতো যে তুমি অ্যাডমিশনে কিন্তু খুব কম টাইম পাচ্ছ, উই ডোন্ট গেট মোর দ্যান 3 মান্থস যারা ফার্স্ট টাইমার, মানে এখন যারা এসএসসি দিচ্ছে দিবে সামনে, তারাও কিন্তু ওরকম টাইম পাবে না, মানে এই 7 মাসের গ্যাপটা তো সবার থাকে না। তো তখন একটাই জিনিস বলতো যে তুমি একটা মেইন বই পড়ো, যেমন আমরা কি কি মেইন বইগুলা পড়ি, ফিজিক্সে আমরা ইসাক স্যারের বইটা পড়ি, কেমিস্ট্রিতে আমরা হারাধন নাগ স্যারের বইটা পড়ি, বায়োলজিতে আমরা এই আজমল স্যারের বইটা পড়ি। তো ওই বইগুলা একবার ফুললি রিডিংটা থাকা উচিত, কারণ আমাদের যে অনেকে বলে যে হ্যাঁ এডিশন বদলায় যায় অ্যাডমিশনের আগে, কিন্তু এডিশনে যে খুব বদলায় তা কিন্তু না, খুবই কম ডিফারেন্স থাকা, হয়তো বা আরো কিছু ইনফরমেশন অ্যাড হয়, ওটা তো ওই টাইমে পড়ায় যাবে, কিন্তু এই জিনিসটা আমি খুব মেনটেন করেছিলাম। আর যদি অনেকে বলে যে হ্যাঁ আপু আমি তো মেডিকেল খুব ইয়ে না, আমি ইঞ্জিনিয়ারিংও দিতে পারি, তো আমি ওইটার জন্য বলতাম যে ম্যাথটা একটা যে কোনো একটা ভালো বই যেভাবে টিচাররা করায়, টিচাররা কিন্তু একটা মেইন বইতে ফোকাস করে দেয়, তো ওই বইয়ের সবগুলো অঙ্ক করতাম আমি, তো যাতে আমার ম্যাথসে মনে করো যে আমি যদি মেডিকেলে, আমি যেটা ধরে রাখতাম যে মেডিকেলে না হলে তো আমার ইঞ্জিনিয়ারিং বা আমার ডিউতে ট্রাই করতেই হবে, তো ওই হিসাবে আমি আগাচ্ছিলাম যে আমি ম্যাথের একটা বই যেটা ছিল এসউদ্দিন, আমি নামটা ভুলে গেলাম, ওই বইয়ের এসিউ আহমেদ। এসিউ এসিও আহমেদ। এসিও আহমেদ, তো এসিও আহমেদের বইয়ের আমার সবগুলোর অঙ্ক করা ছিল, তো ওই হিসাবে আমি মানে প্রিপারেশন রেখেছিলাম যে হ্যাঁ অ্যাডমিশনের টাইমে তো যাতে আমার মেডিকেলের পর যদি আমার যে পরীক্ষাগুলো থাকে, আমার ডিইউ বা আইইউটি বুয়েট, এগুলো যাতে আমি মানে অ্যাটলিস্ট অ্যাপিয়ার করে আমি একটা ডিসেন্ট একটা পজিশন নিতে পারি, যাতে আমি যদি মেডিকেলে না হয় আমি ওই জায়গাগুলো আমি আমার র্যাঙ্কিং দিয়ে একটু আগিয়ে যে একটা মোটামুটি ভালো সাবজেক্ট পড়তে পারবো। আর এইচএসসি যেটা, আর অনেকে কমেন্ট করছে দেখলাম যে এইচএসসি নিয়ে যেটা বলতে, আমি খালি ওটাই বলবো যে তোমরা এখন থেকে মেইন বই যেটা, মানে যে 3টা মেইন বই বললাম, কারণ আমাদের যারা ডাক্তাররা কোশ্চেন করে তারা কিন্তু এই 3টাকেই মেইন বই ভেবে চিনে, সামনে যদি আরো ইনফরমেটিভ বই আসে এই 3টাই কিন্তু মেইন বই থাকবে, কারণ সবাই অনেকদিন ধরে এটা পড়ছে। খুব সম্ভবত মনে করো আরো 10-15 বছর পর এটা চেঞ্জ হতে পারে, সেটা মেলা দেরি, কিন্তু এটা সেম থাকবে। তো এই বইগুলো অ্যাটলিস্ট একবার করে পড়ে রাখার চেষ্টা করতে হবে দাগিয়ে, যে হ্যাঁ যাতে অ্যাডমিশনের সময় যখন আমি বইটা খুলে দেখবো, অনেকে বই খুলে মনে হয় ইয়ে খাচ্ছে, ক্র্যামিং করা শুরু করে যে হ্যাঁ আমি এত অল্প টাইমে এত ইনফরমেশন কেমনে মনে রাখবো। তো এই জন্য এই বইগুলো যদি আগের থেকে পড়া থাকে ইন্টারের সময়, ইন্টার এখন তারপর অনেকের কোয়েশ্চেন থাকে যে আমরা কলেজের টিচারদের বই পড়তে হয়, কারণ আমাদেরও পড়তে হতো, তোমাদেরও হয়তো সাদাবদেরও পড়তে হয়েছে, কিন্তু হ্যাঁ। তো ওই বইগুলো কিন্তু পড়া লাগে, বই এখন পড়বা, কিন্তু সাথে সাথে আমার আজমল স্যারের বইটা, তারপর হচ্ছে ইসাক স্যারের বইটা ফিজিক্সের, তারপর হচ্ছে হারাধন নাগ স্যারের বইটা, এই বইগুলো তোমার সাথে একবার করে পড়ে রাখতে হবে, যাতে কারণ যাতে তোমার ওই একদম যে 3 মাসের টাইমটা ওই সময় যেন বেশি কষ্ট না হয় এইটা। আর আরেকটা যেটা হচ্ছে যে যেটা এইচএসসি এটা ওরা ইয়ে করছে, ইসাক স্যার, হ্যাঁ ইসাক স্যার এটা অনেকে লিখতেছে, আবার কমেন্টও করছে অনেকে, যে দেখছি যে হ্যাঁ, মানে অনেকেই হচ্ছে ফিজিক্স হচ্ছে তপন স্যারের বইটা পড়ে, হ্যাঁ, বেশি হ্যাঁ, ফলো ইসাক করে, স্যারের বই- ইসাকটা হ্যাঁ পড়ে না। হ্যাঁ। হ্যাঁ, আর ফিজিক্সে অনেক টিচার, আর অনেকে বলছে যে কবির স্যারের বই, কবির স্যারের বই থেকে কোয়েশ্চেন আসে, এটা তো সমস্যা না, আমরা কবির স্যারের বই থেকে কোয়েশ্চেন পেয়েছি, কিন্তু ওই যে মেইন বই একবার কোয়েশ্চেন কোনটা পড়া, মানে সরি একটু ইয়ে হয়ে যাচ্ছে, আহ, বই কোনটা পড়া, অনেকে কলেজের বই, মানে বললাম যেটা যে কলেজে কিন্তু অনেক ধরনের বই পড়তে বলে, আমাদের যেমন ম্যাথস এর জন্য টিচারের বই ছিল ওটা পড়তে বলতো, তার ফিজিক্স এর জন্য তপন স্যার, কিন্তু সাথে সাথে এই বইটা খেয়াল রাখতে হবে, কারণ তোমার কোয়েশ্চেন কিন্তু এই বই থেকে করবে, ডিউর টিচাররা কিন্তু ঘুরে ফিরে এই বই থেকেই করে, ইভেন মেডিকেলে যে ম্যাথস গুলো আসে কেমিস্ট্রি ফিজিক্স এর, ওগুলো কিন্তু এই বই থেকে হুবহু তুলে দেয় এমসিকিউ শেষের চ্যাপ্টারে, তো ওগুলো পড়ে থাকতে হবে। তো এছাড়া আমার এখন এই এইচএসসির জন্য আর অ্যাডভাইস নাই। আর এখন যারা মনে করো অনেকে পড়ে নাই, অনেকে কিন্তু বলে যে পড়ি নাই, তো পড়ে নাই আপু আমি শেষ মুহূর্তে কি করবো, এখন থেকেই পড়া শুরু করে দিতে হবে আসলে, একটু একটু করে প্রিপারেশন নিতে থাকুক। জানি যে প্রি টেস্ট টেস্টের একটু চাপ পড়বে, কলেজের ক্লাসের চাপ পড়বে, তাও এটা একটু যদি একটু একটু করে পড়ে দিনে অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার, কারণ রিডিং পড়তে কিন্তু আসলে অনেকক্ষণ লাগে না, রিডিং পড়ে দাগায় রাখতে কিন্তু অনেকক্ষণ লাগে না, এট বেস্ট 1 ঘন্টা একটা চ্যাপ্টার, কারণ চ্যাপ্টার গুলা ছোট ছোটই তো মোটামুটি, তো ওই হিসাবে করলে তাহলে আস্তে আস্তে আগাবে, তখন মানে ওই টাইমটা একটু স্ট্রেস ফ্রি থাকবে। এটাই আমার স্ট্রেস ফ্রি থাকার মানে মূল নীতি ছিল আমার এই ইয়ে
হুম। অ্যাডমিশনের আগে। খুবই খুবই ভালো একটা দারুণ একটা কথা, সেটা হচ্ছে যে মানে আমরা যখন কলেজে ভর্তি হই তখন আমাদের দেখা যায় কলেজ থেকে যে বুক লিস্ট দেয়, সেখানে সবার উপরে কলেজের টিচারদের বই থাকে, যে কলেজের টিচাররা যে বইগুলো লিখেছে সেগুলো বুক লিস্টে উপরে থাকে। বাট আমাদের হচ্ছে যে যে মেইন বইগুলো আছে, তোমরা অনেকেই আমার কাছেও বলো যে ভাইয়া আমরা তো তপন স্যারের বই বই পড়ো, তপন স্যারের বই কোনো প্রবলেম নেই, সে জায়গা ফলো করো, বাট ইসাক স্যারের বইয়ের যে লাইনগুলো মেডিকেলের জন্য আসে বা বই থেকে যে লাইন সেগুলো দেখো। আর কেমিস্ট্রি হাজাইনাক দেখার কোনো বিকল্প নেই, এটা দেখতেই হবে। এটা আমার একটা ওর্স এক্সপিরিয়েন্স আছে। আমি মেডিকেল অ্যাডমিশন টাইমে আমি জানতাম না যে হাজাইন আক্সারের বই থেকে প্রশ্ন আসে। তো আমি হচ্ছে তো কেমিস্ট্রি তুই কার কাছে পড়তি? তুই না বললি যে রাইফেলসের টিচারদের আমি কাছে কবির পড়তি? স্যারের কাছে পড়তাম। আমি যে বই রাইটার আহসানুল কবির স্যার, ওনার কাছেই পড়তাম। স্যারের কাছে একটা জিনিস কি, স্যার যখন আমাদের পড়াতেন, স্যার সব বই থেকে ইনফরমেশন নিয়ে পড়াইছে। ইয়েস। স্যার যে নিজের বই থেকে পড়াবেন, স্যারের নিজের বই প্লাস আমি যখন বইয়ের সাথে মিলাইতাম তখন দেখতাম যে স্যার হাজাইনাক, স্যারের কাছে যত ধরনের বই ছিল স্যার সব মিলায় পড়িয়েছে। আর প্লাস স্যার অনেক লিখে লিখে পড়াতে। তো আমি যেসব টিচারদের কাছে পড়ছি, ওনাদের মেইন একটা ইয়ে ছিল যে ওনারা লিখে লিখে পড়াতেন যেইগুলো, তো ওই নোটস গুলো আমার খুব কাজে লেগেছে এডমিশনের টাইমে। তো এরকম যারা মনে কর পড়ে, যে এরকম ফেমাস স্যারদের কাছে, অনেকে আবার আজমল স্যারের কাছেও পড়ে, যতদূর জানি আজমল স্যার তো কোচিং করে। তো এইটার জন্য এই নোটস গুলো, কোচিং এর নোটস গুলো কিন্তু খুব কাজে দেয়। এটা কিন্তু অনেকে দিয়ে দেয় যে হ্যাঁ আমার এইচএসসি চলে গেছে এখন লাগবে না। না, এটা কাছে রাখতে হবে যাতে অ্যাটলিস্ট আমি যখন মেডিকেলের অ্যাডমিশন দেবো, আমি যদি একবার করে চোখ বুলাই যাই, ওই ছোট ফ্যাক্টস কিন্তু অনেক সময় স্যাররা লিখে দেয়, তো ওইটা খুব কাজে দেয়। আমি যেটা করেছি, আমি আমার ইন্টার লাইফে হাজাইনাক পড়িনি। তো যখন অ্যাডমিশন টাইমে আমি গেছি, হাজাইনাক দেখে দেখি পড়াচ্ছে সব, আমি তো আকাশ মাথায় ভেঙে পড়ছে যে আমি কিচ্ছু পারতাম না হাজাইনাগের কিচ্ছু। মানে আমি যখন পড়তাম, আমি হচ্ছে যে রাইফেলসে ছিলাম, তো আমি হচ্ছে যে ইয়া স্যার মাঝার স্যারের কাছে পড়তাম, নাম শুনতে পারবে যে হ্যাঁ, মাঝার হ্যাঁ। স্যারের। তো স্যার অসাধারণ ভালো পড়ায়, অসম্ভব ভালো পড়ায় স্যার। তো স্যারের কাছে পড়তাম, স্যার যে নোট করে দিত সেগুলাই আমি দেখে পরীক্ষা এইচএসসি সব কভার হয়ে যেত। বাট আলটিমেটলি আমি এসে দেখলাম যে আমি হাজাইনাক পড়েই নেই, পরে পুরো হাজাইনাক আমার নতুন করে পড়া লেগেছে। তো দ্যাটস ওয়াই কেমিস্ট্রি আমার জন্য একটা ম্যাসাকার সিচুয়েশন ছিল। সো আমাদের সময় তো আসলে আমরা এত কিছু জানতাম না, দেখা যায় যদি কারো সিনিয়র বড় বড় ভাই বোন না থাকতো তখন জানার সুযোগ ছিল না। আমাদের সময় ফেসবুক ইউটিউব এতটা হচ্ছে যে ওয়াইড ছিল না, এখন ওরা যে পরিমাণ গাইডলাইন পায়। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আমার মাথায় এসেছে, এটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, বিশেষ করে ইংলিশ ভার্সনদের জন্য। যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট রয়েছে বাংলাদেশে, তারা কিন্তু একদিক থেকে একটু ডিপ্রাইভড। যেমন হচ্ছে হুম, ইংলিশ ভার্সনের জন্য কিন্তু বায়োলজির আজমল স্যারের বইটা ইংলিশ ভার্সনে করা নেই। হুম, তারপর হচ্ছে যে বোটানির আবুল হাসান স্যারের বইটা ইংলিশ ভার্সনে করা নেই। এগুলো সব হুম, বাংলা ভার্সনে করা আছে, এগুলো ইংলিশ ভার্সন নেই। কিন্তু প্রশ্ন তো এই বইগুলো থেকে আসে, যে আজমল হুম, স্যার হুম, আবুল হাসান স্যারের বই থেকে আসে। তো এই যে একটা ইংলিশ ভার্সন হিসেবে বাংলাদেশ প্রচুর ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছে এখন। তো তারা প্রায়ই আমাকে নক দেয় বা তারা নানা সময় হতাশা প্রকাশ করে যে তারা এই যে বায়োলজির যে দুইটা বই থেকে মেইন আসবে, তারা তো সেগুলা পাচ্ছে না, সেগুলো সব বাংলা হুম, ভার্সনে লেখা বা বাংলায় লেখা। আর ইংলিশ ভার্সনের যে বইগুলো আছে সেটা মনে হয় অক্ষরপত্র প্রকাশনীর ইংলিশ ভার্সনটা আছে বায়োলজির জন্য, বা অন্য কোনো প্রকাশনী এখন হয়তো পড়ে থাকতে পারো তুমি। তো এখন আমার কথা যেটা, প্রশ্ন যেটা, যে ইংলিশ ভার্সনে যারা আছে তারা এই বায়োলজির ক্ষেত্রে মেডিকেল প্রিপারেশনটা কিভাবে নিবে, বা তুমি কিভাবে নিতে? আমি আমি যখন কোচিং করতাম, আমার খালাতো বোন যখন ও ঢাকা মেডিকেলে পড়েছে আপু। তো আপু যেটা বলতো যে তুমি বাংলা ভার্সনদের সাথে কোচিং করো, কারণ বাংলা ভার্সনে ওদের সাথে কোচিং করলে কি, আমাদের ইংলিশ ভার্সনে কম স্টুডেন্ট কিন্তু খুব কম। তো বাংলা ভার্সনে ওদের সাথে কোচিং করলে অ্যাটলিস্ট বোঝা যাবে যে আমি কোন লেভেল আছি। কারণ আমার যখন অ্যাডমিশনের পরীক্ষা দিতে হবে তখন কিন্তু সারা বাংলাদেশ মিলে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট কত 1,000ও হয় না কিন্তু আসলে। তো আমি তখন ইংলিশ সরি বাংলা কোচিং করতাম ইয়ের জন্য, বায়োলজির জন্য। তো আমি জিল্লু স্যারের কাছে পড়তাম, তো জিল্লু স্যার ওই বইগুলা পড়তেন। আর আমাদের বিকর্নেসে একটা ইয়ে ছিল কি, আমাদের টিচাররা যারা তাকে খুব এনকারেজ করতেন বায়োলজি পড়াটা, বায়োলজির বাংলা বইগুলো পড়া। তো বায়োলজির বাংলা বই খালি বলতো যে তোমরা কিন্তু কোয়েশ্চেন, আমরাই কিন্তু কোয়েশ্চেন এখান থেকে করি, তোমাদের কিন্তু কোয়েশ্চেন আলাদা হবে না, উই উইল অনলি ট্রান্সলেট। তো ওই কথাটা খুব মানে মাথায় ঢুকেছিল যে আমার তো কলেজে পাশ করতে হলো, তো আমার অ্যাটলিস্ট করতে হবে, কলেজে পাশ করতে হলো অ্যাটলিস্ট আমার বায়োলজিটা এরকম করে পড়তে হবে। তখন থেকে আমি একটু একটু করে আমি তখনই আস্তে আস্তে বাংলা বইগুলো পড়া শুরু করলাম। তো বাংলা বইগুলো পড়তে পড়তে আমার ইংলিশ, আমি বই ওইবার কিনিনি। আমি ওইবার মানে এইচএসসি টাইমে আমার কোনো ইংলিশ বই ছিল না, আমি সব বাংলা বই। তো বাংলা বইগুলো পড়ে পড়ে আমি করতাম কি, ছোট ছোট করে যতটুকু পারি ট্রান্সলেট করে লিখে রাখতাম যাতে আমার কাজে দেয়। তো ওইভাবে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে আমার মানে মানে আস্তে আস্তে আমার দখলটা এসেছে, হ্যাঁ বাংলা পড়তে ওটা ঝামেলা হবে না আর। তো
তো ওইভাবেই আস্তে আস্তে মানে আসছে, মানে কষ্ট হতো প্রথমে খুব, যে হ্যাঁ আমি বাংলাটাই খালি পড়ছি, আমার ইংলিশটা মানে বই পড়া লাগছে না। কিন্তু পরে মনে হলো যে না, আমি যদি এটাকে না করতাম আমি তাহলে অনেক কিছু বুঝতাম না বা জানতাম না, আমার পরীক্ষাগুলো খারাপ হতো। এটা আসলে আমার অ্যাডমিশনে প্লাস আমার কলেজ লেভেলে খুব কাজে দিয়েছে। আহ মানে হচ্ছে যে তুমি তো পরীক্ষাও মনে হয় হচ্ছে বাংলা ভার্সনে পরীক্ষা দিয়েছো, বাংলা প্রশ্নে। হ্যাঁ, এটাও অনেকে করে যে অনেকে বাংলা ভার্সনে আসলে এক্সাম দেয়, মানে এটা ইংলিশ ভার্সন স্টুডেন্টরা অনেক সময় বলে যে আসলে কি করবে, তো আসলে যেটা করার কিছু নাই, যেহেতু এই দুইটা বই ট্রান্সলেট নেই, ওই দুইটা বই পড়তেই হবে, ওই দুইটা বই ছাড়া মেডিকেলে চান্স পাওয়া যায় না। এখন ইসাক স্যারের বই, হাজাইন আখতারের বই ইংলিশ ভার্সন কপি আছে কিনা আমি জানি না, তো আছে, সেগুলো কিন্তু আছে। কি ওইগুলা ট্রান্সলেশন গুলা খুব মানে একটু ব্যাক ডেটেড আর কি। ওগুলা ট্রান্সলেশন আমি পড়েছিলাম, কিন্তু ওগুলা খুব একটু ব্যাক ডেটেড আর কি। তো মানে কি এডিশন গুলা বদলাইলে বদলায় না, তো বাংলা বইটা সাথে রাখতেই হবে। অনেকে বলে যে আপু কি কোনটায় পরীক্ষা দিবা, বাংলা না ইংলিশে? এটা ইচ্ছা, বাংলা ইংলিশ পরীক্ষা, কিন্তু ওই বইটা পড়তে হবে অ্যাটলিস্ট। ওটা পড়লে তাহলে আমি বুঝতে পারবো যে বাংলা থেকে ইংলিশটা মানে ডিফারেন্সটা কি। আমি তো মেইনলি বাংলা বই পড়তাম, ইংলিশটা জাস্ট একটু দেখার জন্য, জাস্ট রাইটিংটা, কারণ অনেক সময় কি বাংলা পড়তে পড়তে আমি রাইটিংটা ভুলে যেতাম, তখন ইংলিশটা একটু দেখতাম। এছাড়া আমার ওই ইংলিশ বই কখনো কাজে দেয় নাই, তো আমি অলওয়েজ আচ্ছা, বাংলাটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এরপর যে আমার প্রশ্ন সেটা হচ্ছে এই যে এক্সাম হল স্ট্র্যাটেজি। সো এক্সাম হলে দেখা যায় আমাদের বেশিরভাগ স্টুডেন্টরাই ঘাবড়ে যায়, যত ভালো প্রিপারেশনই থাকুক, বিশেষ করে স্টুডেন্টরা ঘাবড়ে যাওয়ার ব্যাপারটা অনেক বেশি থাকে। তো যেহেতু 82.25 নাম্বার পেয়েছিলে, খুবই ভালো নাম্বার, তো এক্সাম হল স্ট্র্যাটেজিটা কেমন ছিল, কয়টা দাগিয়েছিলে, এবং এক্সামের যে 60 মিনিট ওই টাইমে মাথায় আসলে কি চলছিল? টাইমে অনেক টেন্স ছিলে নাকি ওই টাইমে একদম ফ্রিলি দাগিয়ে দিয়ে এসেছো? আমি মোটামুটি কোয়েশ্চেন গুলো প্রথম দিকে দেখলাম যে হ্যাঁ মোটামুটি ইজি আসছে মেডিকেলে, যেটা আমি ওই কোয়েশ্চেনের পর বুঝলাম যে আসলে কিন্তু আমাদের কোয়েশ্চেন গুলো খুব যে টাফ আসে তা কিন্তু না। একটা বেসিক স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আসে, মনে করো যে 100টার মধ্যে আমি 70টাই মনে করো মোটামুটি পেয়েছিলাম, যে বেসিক্স কোয়েশ্চেন গুলা। তো ওইগুলো আমি প্রথমে দাগালাম। তো ওগুলা না আসলে অনেকে ভাবে যে হ্যাঁ আমি 100 গুলো 100টা কোয়েশ্চেন 60 মিনিটে কেমন দাগাবো, কিন্তু আমি যখন দেখলাম যে আমার 70টা কিন্তু আমার আধা ঘন্টাও লাগে নাই দাগাতে দাগাতে, যদি আমি পড়ে অ্যাটলিস্ট দাগাই তাও কিন্তু 25 মিনিট লেগে যায়। তো বাকি 35 মিনিট আমার যে বাকি কোয়েশ্চেন গুলো ছিল ওগুলো একটু চিন্তা ভাবনা করে দাগিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে অনেককে দেখতাম যে এক্সাম হলে যাওয়ার আগে খুব মানে দেরি করে যায় যে হ্যাঁ আমি একটু আমি একটু পড়ে বাসার থেকে বের হই। এটা আমি মোটেও সাজেস্ট করবো না। সকালে দরকার হলে জাস্ট একবার বইটা একটু খুলে বলবো যে 8:30টার মধ্যে বাসা থেকে রওনা দিতে, কারণ 9:30টার মধ্যে কিন্তু পৌঁছা অনেকটা। আমি বাসা কাছে ছিল আমার সেন্টারে, তো আমি 8:15টার সময় রওনা দিয়ে আমি ওখানে 9টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তো ওখানে আমি বসেছিলাম, জাস্ট মাথাটা ঠান্ডা করছিলাম, পানি খাইলাম, পানি খেয়ে আমি 9:15টার মধ্যে ঢুকে গেলাম। 9:15টার মধ্যে ঢুকে সিট টিট বের করা কিন্তু অনেক টাফ, কারণ সিট গুলা আমি ডিউতে সিট পড়েছিল ওখানে কিন্তু উপরে, আমার সিট ছিল একদম 5তলায়। তো ওখান থেকে লিফট দিয়ে বের করা, একজন লোক থাকে গাইড করা, ঘুরে টুরে সিট বের করা। তো ওখানে যে বসে কিন্তু কিছুক্ষণ একদম থাকতে হবে যে হ্যাঁ আমার এখানে বসে অ্যাটলিস্ট আমি এখানে সব গুছায় রেখে অ্যাটলিস্ট আমার এক্সামের আধা ঘন্টা আমার একদম মাথা ঠান্ডা করে রাখতে হবে, আধা ঘন্টা আগে আমার ওখানে গুছিয়ে করতে হবে। তারপর যখন এক্সাম শুরু হয় তখন মনে হয় এত মানুষ কেমনে কি করবো, ওইগুলোর টেনশন নেওয়ার দরকার নেই। আমি জাস্ট শুরুতে ভালো মতো পড়বো, কোয়েশ্চেন গুলো আস্তে আস্তে দাগাবো, ওইখান থেকে কিন্তু কনফিডেন্সটা আসে যে হ্যাঁ আমি দাগাচ্ছি, আমার এগুলো ঠিক হচ্ছে, আমার আশা করি যে আমি যতটুকু পারি হয়ে যাবে। তো ওইভাবে দাগাতে থাকলাম। আর হচ্ছে আমাদের এক্সাম হলটার পরিবেশটাও ভালো ছিল, ওটাও দেখতে হবে। অনেকে বলে যে এক্সাম হলে পরিবেশ ভালো না, ঠান্ডা, কারেন্ট চলে যায়, তারপর হচ্ছে গরম থাকে। আমার ওই সমস্যাগুলো আল্লাহর রহমতে হয় নাই। তো ওভাবে আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে বের হয়ে গেলাম। এই ওইটাই মানে অনেকে আবার করে কি ওই যে তাড়াতাড়ি দিতে গিয়ে অনেক সময় হয় কি যে মনে করো যে 7 নাম্বারটা না পড়ে 8 নাম্বারটা পড়লো, 8 নাম্বার অ্যান্সারটা 7 নাম্বারে দিল, ওটা কিন্তু 7 নাম্বার করা যায়। দিয়ে দেয়। হ্যাঁ ওটা দাগায় দাগায় দরকার হলে একদম ধরে ধরে এরকম করে করতে হবে। ওটা অনেকে বলবে যে আপু হ্যাঁ টাইম লাগে কি ঝামেলা, কিন্তু ওটা ঝামেলা না আসলে, ওটাই কিন্তু মেইন। যদি আমি কোয়েশ্চেন মিসও করি ওটার জন্য, তাও আমি অ্যাটলিস্ট শিওর থাকতাম যে হ্যাঁ আমি যতটুকু দাগিয়েছি ওটার মধ্যে আমার কোথাও ভালো মতো চান্স চলে আসবে, গভর্নমেন্ট একটা মেডিকেলে চান্স চলে আসবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে আমার পরিচিত এক স্টুডেন্ট একবার করেছে যে 22-এর জায়গায় 23 দাগিয়েছে। তো এরপর সবগুলা ভুল সিরিয়ালে দাগাইছে, 23-এর জায়গায় 24, 24-এর জায়গায় 25, 25-এ 26। দ্যাট মিনস মানে যেখানে একটা মেডিকেলে চান্স পাওয়ার কথা ছিল সেখানে টোটালি ফেল করে আসছে ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্টে। তো এই জিনিসগুলা খুব ভয়াবহ একটা ব্যাপার। আর এবারের স্টুডেন্টদের তো আবার একটা ঝামেলা যে যেহেতু ওরা সব অনলাইন এক্সাম দিচ্ছে, তো ওরা কিন্তু অফলাইনের যে এমসিকিউ হ্যাঁ প্র্যাকটিসটা
খাতার মধ্যে যে এমসিকিউ প্র্যাকটিসটা, এটা থেকে কিন্তু একদমই ওরা হচ্ছে যে ডিপ্রাইভ। সো একদম লাস্টের দিকে হলেও ওদের এই এমসিকিউ খাতাগুলা দিয়ে আমরা যারা পড়াই, তো আমাদের উচিত আসলে এমসিকিউ খাতাগুলো ওদের প্রোভাইড করে, যে লাস্টের দিকে ওরা বাসায় বসে নিজেরা কিছু এক্সাম দিল এমসিকিউ। না হলে দেখা যাবে যে অনলাইনে দাগাতে দাগাতে অভ্যাস হয়ে গেছে, এখন অফলাইনে যখন এক্সাম হবে তখন ওই দাগানোর প্র্যাকটিসটা কিন্তু ওদের অনেক দিন ধরে নেই। আচ্ছা, হ্যাঁ। এরপর এরপর একটা কথা, সেটা হচ্ছে যে আচ্ছা, নার্ভাসনেস নিয়ে একটা কথা এসেছে, এটা নিয়ে একটু কথা বলো। যে এক্সাম হলে অনেকে নার্ভাস হয়ে যায়, নার্ভাসনেসটা ডিল করার উপায় কি? বা এক্সাম, আচ্ছা এক্সাম হলে নার্ভাসনেস এর কথা বাদ দিয়ে, এটা অলরেডি বলা হয়েছে। অ্যাডমিশন টাইমে যে ডিপ্রেশনটা জাগ্রত হয়, যে অ্যাডমিশন টাইমে অনেকেই হচ্ছে যে বারবার ডিপ্রেসড হয়ে যায়, যে রেজাল্ট ভালো হচ্ছে না বা এরকম নানা কিছু নিয়ে ডিপ্রেসড হয়ে যায়। তো এই অ্যাডমিশন টাইমে যে ডিপ্রেশন, সেই ডিপ্রেশনের সাথে ডিল করার উপায়টা আসলে কি? যে কিভাবে নিজেকে অলওয়েজ মোটিভেট রাখা যায় এবং কিভাবে মোটিভেট রেখে প্রিপারেশন নেওয়া যায় ফুল অ্যাডমিশন সিজন জুড়ে? হুম। না, সাদা একটা জিনিস কি, আমরা যখন এক্সাম দিতাম আমাদের কিন্তু রেজাল্ট কিন্তু, আমরা যে এখন পড়ছি যে ঢাকায়, তুমি হুম মুগদায় ভালো মতো হুম পড়ছো, আমি ঢাকা মেডিকেলে হুম ভালো মতো পড়ছি, আমাদের রেজাল্ট কিন্তু আমি জীবনে ভাবতাম না যে হ্যাঁ ঢাকার মধ্যে হবে। কারণ আমাদের যে গ্রুপ রেজাল্ট, আমি অনেক সময় অনেকে দেখতাম যে আমার 25-এর পর সিরিয়াল, 50-এর পর সিরিয়াল, একবার তো মনে হয় মডেল টেস্টে কত 1000-এর পর গেছিল, 1000 পর সিরিয়াল গেছিল, কিন্তু অনেকেরই যায়। হ্যাঁ, তো আমারও গিয়েছিল সিরিয়াল। আমাদের অনেকেরই যায়। তো আমরা তখন যে ওখান থেকে আমাদের একটাই মনে রাখতে হবে যে এই এক্সামটা খালি, আই হ্যাভ টু রিমেম্বার দ্যাট দ্য এক্সাম আই এম গিভিং, আমার খালি এটা যে আমি নিজেকে কতটুকু বেটার করতে পারি। কারণ এক্সাম হচ্ছে একটা ইভালুয়েশন, এটা তো এমন না যে লাইফের সব। অনেকে চিন্তা করে যে হ্যাঁ আমি পাচ্ছি না এখন, সামনে কি করব, কিন্তু এটা জাস্ট একটা ইভালুয়েশন, আমি নিজেকে কতটুকু বেটার করতে পারবো। আর হচ্ছে অনেকে ভাবে যে মানে এভাবে করতে গেলে বাপ মা কি বলবে, তো ওটা মানে কোচিং থেকে অনেক সময় কিন্তু দেখবা যে মেসেজ পাঠায় দেয় যে আপনার মানে যতটুকু পারো চেষ্টা করো, তো ওইটাই হুম হুম মাথায় হুম। রাখতে হবে, যতটুকু পারি চেষ্টা করি, হইলে হবে না হইলে নাই। জীবন কিন্তু অত ছোট না যে করবে মানুষ, কিন্তু অনেক সময় মানে ডিজায়ার জায়গা যেটা, মানে আমি যেটা খুব চাই সেই জায়গায় না পড়েও কিন্তু অনেক অন্য জায়গায় পড়ে অনেক ভালো করে। তো ওইটা আমার মাথায় রাখতে হবে যে আমি যতটুকু পারি পড়ি, আমি যদি মেডিকেলে না হয় আই হ্যাভ টু কিপ সাম অল্টারনেটিভ ওয়ে, যাতে আমি করতে পারি। তো ওই ডিপ্রেশনটা যেটা, এটা সবারই হয়, যে আমি পারছি না, আমার হচ্ছে না, আমার মডেল টেস্টে মার্কস আশানুরূপ আসছে না। বাট এটা মনে রাখতে হবে যে আমার এই টেস্ট গুলো কিন্তু জাস্ট দে ডোন্ট ডিফাইন মি হু আই অ্যাম, আমার পজিশনটাকেও ডিফাইন করছে না, খালি আমি কতটুকু বেটার, আমার ল্যাকিংস কই ওইটা। তো ওইটাকে আস্তে আস্তে একটু করে আস্তে আস্তে পড়ে পড়ে ওটার ল্যাকিংসটা ফিল আপ করার জন্যই টেস্ট গুলো হয়। ওটার সাথে এইটা চিন্তা করে রাখতে হবে আর কি। আচ্ছা, একটা স্টুডেন্টদের থেকে একটা প্রশ্ন নেই, সেটা হচ্ছে যে এই যে অ্যাডমিশন টাইম মেইন বইয়ের যে প্রিপারেশনটা নেওয়া হয়, অ্যাডমিশন টাইমে আমরা তো প্রধানত মেইন বই পড়ি, আমাদের ফার্স্ট টাইমে তো দেখা যায় সেকেন্ড বুকটা পড়ার খুব বেশি সুযোগ পাওয়া যায় না। তো মেইন বইয়ের সাথে যে সেকেন্ড বই থেকে যে এক্সট্রা ইনফরমেশন কিছু আসে, অল্প কিছু ইনফরমেশন আসে, সেটার জন্য স্টুডেন্টরা কি করতে পারে? মানে সেটার জন্য কি তারা সাথে কোনো গাইড বুক রাখবে, নাকি হচ্ছে যে তারা সেকেন্ড বুকের দাগানো অংশগুলা দেখবে, বা কোচিং থেকে তাদের যে হচ্ছে যে ক্লাস নোট দেওয়া হচ্ছে, ছোট ছোট ক্লাস নোট গুলো এক্সট্রা ইনফরমেশনের জন্য, তো এক্সট্রা যে কিছু ইনফরমেশন আসে যে সেকেন্ড বুক থেকে বা থার্ড বুক থেকে, সেটার জন্য স্টুডেন্টরা কি করতে পারে? আমি সেকেন্ড বুকটাও পড়েছি। আমি যখন এইচএসসি সময়, তখন আমি ইন্টারের টাইমে কিন্তু সেকেন্ড বুক গুলো পড়তাম, লিস্ট একটু করে, মানে হালকা চোখ বুলায় যাওয়া যেটা, তখন মানে একটু চোখ বুলায় গেলে কিছু নাম্বার দেখতাম। তো আমি অনেক সময় করতাম কি, যে আমি খাতা টাইপ রাখতাম, তো খাতা টাইপ এরকম টেবিল করে সুন্দর করে ওগুলো লিখে রাখতাম। তারপর হচ্ছে এটা তো করতাম, আর যখন অ্যাডমিশনের টাইমে তখন ওই যে দাগায় দিত, তখন ওগুলা একটু দেখতাম। ওগুলার থেকে কিন্তু কম বেশি আসে, ওগুলো কিন্তু আসে। তো এটার জন্য বলবো হচ্ছে দাগানো ছাড়া আর পড়ার দরকার নেই। লিস্ট একটু চোখ বুলা গেলে দাগানো ইম্পর্টেন্ট লাইন গুলা পাবে, তো ওইটুক হইলেই হবে। এছাড়া আমার মনে হয় না, কারণ জিনিসটা হচ্ছে কি, আমাদের এই টাইমটা বেশি পড়ার চেয়ে মেইন নিয়ে হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি পড়াটা। অনেকে ওই কাজটা না করে বেশি করে পড়তে থাকে, বেশি জিনিস বেশি তো এত ইনফরমেশন মাথা ধরে রাখতে পারে না, মাথা আমার ওটা বুঝতে হবে যে আমার মাথার ক্যাপাসিটি কতটুকু, আমি এক্সাম হলে কতটুকু মনে রাখবো। ওই ক্যাপাসিটিতে যদি একটু করে চিন্তা করে মনে রাখতে পারে, তাহলে আই গেস যে এটা ও বুঝতে পারবে যে আমার একটু পড়লে আমার কাজে দেবে। তো একটু করে হলেও পড়া উচিত, জাস্ট লাগানো দেন গুলা।
সেটাই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে সেকেন্ড বুক থেকে কিন্তু আমাদের কিছু প্রশ্ন আসছে, তো সেকেন্ড বুকটা পুরাটা পড়ে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। সেকেন্ড বুকের জন্য যেটুকু দাগিয়ে দেওয়া হচ্ছে, তোমাদের যেখানেই পড়ছো সেখান থেকে নিশ্চয়ই সেকেন্ড বইটা দাগিয়ে দিচ্ছে, সেই সেকেন্ড বইয়ের দাগানো অংশগুলো দেখো। আর হচ্ছে অ্যাডমিশন টাইমে প্রিপারেশন নিতে গেলে দেখা যায় যখন ছোট ছোট এক্সাম গুলো হবে তখন খুব ভালো করে পড়ো, বাট হচ্ছে যখন বড় এক্সাম গুলো হবে তখন দাগানো লাইন গুলো দেখে যাও, ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার গুলো দেখে যাও, নাহলে দেখা যাবে যে হচ্ছে যে ভুল হবে। আচ্ছা, নেগেটিভ মার্কিং নিয়ে একটা প্রশ্ন আছে যে নেগেটিভ মার্কিং স্টুডেন্টদের জন্য একটা স্ট্রেসফুল, যে একটা ভুল করলে 0.25 নাম্বার কাটা যাবে। তো এই নেগেটিভ মার্কিং এর জন্য অনেকে করে কি কম দাগায়, যে আমার কিছু স্টুডেন্টদের দেখতাম তারা হচ্ছে 80টা বলে যে আমি 80টা কনফার্ম দাগায় দিয়ে আসবো এবং 80টা আমার হবে, বাট এটা কখনোই সম্ভব না যে 80টা কনফার্ম দাগায় দিয়ে আসলো 5-6টা ভুল যাবেই। তো এই নেগেটিভ মার্কিংটা কিভাবে হ্যান্ডেল করা উচিত, আর অ্যাডমিশনে কয়টা দাগানোটা মানে প্রেফারেবল মনে করো, যে না আমার কয়টা কাছে দাগানো মনে উচিত হয় আসলে? যে at least 90টার বেশি। কারণ জিনিসটা হচ্ছে যে আমাদের 100টা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু 70টা সবাই মোটামুটি পারে। তবে বাকি 30টা কিন্তু একটু চিন্তা ভাবনা করে দিতে হয়। তো চিন্তা ভাবনার মধ্যে আমার মনে আছে যে আমি মোটামুটি আমি মোটামুটি আরো ওই 70, আরো 15, আরো 25টার মধ্যে মোটামুটি 10টার মতো হয়তোবা ঠিক ছিল, মাঝে নেগেটিভ মার্কিং হয়ে কেটে গেছে। এখন নেগেটিভ মার্কিং কি, আমার ওই যে একটা কথা মনে দিশাও বলেছিল যেটা, যে আমি যদি 10টা মধ্যে 8টা ভুল দাগাই, 2টা ঠিক দাগাই, ওখানে কিন্তু আমার নেগেটিভ 8টা জন্য 2 যায়, আর হচ্ছে ওইদিকে 2টার জন্য 2, ওইখানে কিন্তু খুব একটা ইয়ে যাচ্ছে না। ইফেক্ট তো হচ্ছে না। আমি চিন্তা করি যে একটু রিস্ক নিলে লিস্ট মনে করো চিন্তা ভাবনা করে রিস্ক, যে আমি যতটুক পারি ওইভাবে দাগাতে যাবো। অনেকে লিস্ট মিনিমাম আমার কাছে মনে হয় যে 90 জন্য দাগাতে হবে। তুই 90টা কয়টা দাগিয়েছিলি? আমি 95টা দাগাইছিলাম। 95টা দাগিয়েছিলি? তার মানে হচ্ছে কয়টা ভুল গেছিল, 12টা 13টা ভুল গিয়েছিল। 13টা ভুল, 13টা না, আরো কম গেছিল, নেগেটিভ মার্কিং এর জন্য আরো গেছে। হ্যাঁ, নেগেটিভ মার্কিং, তাহলে 10টা ভুল গিয়েছিল, 10টা আর হচ্ছে যে ভুল গেলে আড়াই, এরকম হুম। 10টা 9টার মতো হচ্ছে ভুল গিয়েছে। আচ্ছা। আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন করছে যে ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার, আমি এখন থেকে মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে চাই, প্লিজ গিভ মি। এটার কথা অলরেডি বলে দিয়েছে যে ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক মেডিকেল প্রিপারেশন নেওয়ার একটাই শর্ত, আমাদের মেডিকেলের জন্য মেইন বুক গুলা পড়তে হবে। আমাদের বায়োলজির জন্য বোটানির জন্য আবুল হাসান, জুলজির জন্য আজমল স্যার, তারপর হচ্ছে কেমিস্ট্রির জন্য হাজাইনাক, আর ফিজিক্সের জন্য ইসাক স্যার, এই 4টা বই একদম থ্রোলি ভালো করে বইটা অন্তত রিডিং দিতে হবে। থিওরিটিক্যাল ব্যাপার বা ম্যাথমেটিক গুলো না দেখো, বইগুলো অন্তত ভালো করে পড়তে হবে। ম্যাথ তুমি এখন তপন স্যারের বই থেকে করো, তুমি ম্যাথমেটিক্স কেমিস্ট্রি কবির স্যার গুহ স্যারের বই থেকে করো, বাট হাজাইনাক পড়তেই হবে। আর সাথে যদি কারো এক্সট্রা ঢাকা মেডিকেল কলেজের স্বপ্ন থাকে বা খুব র্যাঙ্ক করতে চাও আপুর মতো, যে না ভালো র্যাঙ্ক করবে, তাহলে যেটা করা উচিত যে ইন্টারের সেকেন্ড বুকটা একটু দেখা উচিত, অন্তত বায়োলজির ক্ষেত্রে, অন্তত কেমিস্ট্রির ক্ষেত্রে। ফিজিক্স সেকেন্ড বুকটা না দেখলেও কিছু হয় না, ফিজিক্স সেকেন্ড বুক থেকে খুবই ডিফার করে না দুইটার মধ্যে, হুম যেটা পড়লে হুম বোঝা যায়। কিন্তু হুম ঠিক আছে, কেমিস্ট্রি বায়োলজি একটু ডিফার করে, মানে একটু ডিফার এক্সট্রা করে। ইনফরমেশন থাকে। তো ওইগুলোর জন্য লিস্ট দেখা উচিত। আচ্ছা, আরেকটা প্রশ্ন এটা আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে যে ইংলিশ এবং জিকে, দ্য 25 নাম্বার, যে আমরা নর্মালি করি কি আমাদের পিসিবি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে অত্যাধিক গুরুত্ব আমাদের অ্যাডমিশন টাইমেও থাকে, ইন্টার লাইফেও থাকে। অ্যাডমিশন টাইমে দেখা যেত কোচিং এ একদিনে 2-3টা চ্যাপ্টার থাকতো, তখন ওই ইংলিশ জিকে পড়ার আর টাইম পাওয়া যেত না, দেখা যায় যে ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি পড়তে পড়তে রাত পার হয়ে যেত। তো হচ্ছে এই ইংলিশ জিকেটা আসলে কিভাবে, যেমন তো ইংলিশ ভার্সন স্টুডেন্ট ছিল, এখন ইংলিশ একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছো, এখন আমাদের বাংলা ভার্সন স্টুডেন্টরা তো অনেকেই আছে ইংরেজিতে দুর্বল। তো এই ইংলিশ এবং জিকে এই দুটো প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত? এটা কি ইন্টার থেকেই নেওয়া স্টার্ট করা উচিত, বা তুমি কি ইন্টার থেকে স্টার্ট করেছিলে, বা আর যদি ইন্টার থেকে স্টার্ট করে না থাকো তাহলে অ্যাডমিশন টাইমে ওই টাইমে ইংলিশ জিকে প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলে? ইংলিশ জিকে যেটা আমি বলি যে ইংলিশের কোয়েশ্চেনও খুব একটা কঠিন আসে না, জিকে কোয়েশ্চেনও খুব একটা কঠিন আসে না। আমাদের টাইমে কিন্তু আমি মোটামুটি ইজি পেয়েছি। তো আমি যেটা করতাম যে কোচিং থেকে আমাদের যখন কোচিং করতাম তখন তো একটু করে জিকে আর ইংলিশ দিতাম, আমি ওগুলাই পড়তাম, ওগুলাই বেশি করে পড়াটা কাজে দেয়। তো আর কোচিং এর জন্য, কোচিং থেকে তো সবাই কম বেশি ইংলিশ জিকে একটা বই পায়, আমার মনে হয় যে ওটা পড়লেই হবে। এটা নিয়ে এক্সেসিভ ইয়ে করার দরকার নাই। কারণ মানে বেশি করলে কি মাথায় এত ইনফরমেশন ঢুকাইতে পারবে না। তো ইংলিশ, অনেকে বলে যে হ্যাঁ আপু ইংলিশ বইটা জাস্ট রিডিং পড়তে থাকবে বারবার, যখন ইংলিশ পরীক্ষা আসবে, যখন একদিন একটু করে করে রিডিং পড়তে থাকলে তাহলে আস্তে আস্তে ইনফরমেশনটা ইয়ে করবে। আর জিকে, অনেকে জিজ্ঞেস করছে জিকে কি, জিকে হচ্ছে জেনারেল নলেজ। জিকে জেনারেল নলেজটা ওই ওই বই, আর একটু একটু করে পেপার পড়বা। পেপার পড়লে লিস্ট আমাদের সময় একটা আসছিল কিছু কোয়েশ্চেন, বাট এখন মনে হয় দেয় না, এখন তো মনে হয় খালি বাংলাদেশ বলেছে না। বাংলাদেশ থেকে দেয়, বাংলাদেশ।
হ্যাঁ, বাংলাদেশ ওইটুকু আই গেস ওই যতটুকু কোচিং এর বই দেয় ওটাতেই হবে, আর কিচ্ছু লাগবে না। লাস্ট প্রশ্ন আজকে। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, আমি আবার ফিরে আসলাম, আমাকে দেখা যাচ্ছিল। আচ্ছা, যেটা আমার হচ্ছে আজকে লাস্ট প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে যে লাস্ট 7 ডে প্রিপারেশনটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমন হওয়া উচিত, বা লাস্ট 7 ডে বা 15 দিন রিভিশন স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত? স্টুডেন্টরা কিভাবে রিভিশন দিবে, বা কিভাবে লাস্ট টাইমে তুমি রিভিশন দিয়েছো? আমি লাস্ট টাইমে খালি মেইন বইগুলো পড়তাম। আমি মেইন আমার মাথায় থাকলো যে আমি মেইন গুলো অ্যাটলিস্ট যতটুকু দাগিয়েছি ওটাই পড়বো। এছাড়া আর আমি বেশি দেখিও নাই। আর যেটা এক্সট্রা বইগুলোর ইনফরমেশন তো কোচিং এর কিছু নোটে দেয়, প্লাস আমি নিজের বই সাইডে সাইডে কিছু লিখে রাখতাম যাতে মানে ওই বইগুলো ধরা না লাগে। তো ওইভাবে আমি জাস্ট ওগুলা একটু করে দেখে যেতাম। আর হচ্ছে আই গেস এইটুকুই হয় আমার 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 এর চেয়ে বেশি আমি আর কিছু করি নাই। স্টুডেন্টরা আসলে কনফিউজ হয়ে যায় যে এত ভালো রেজাল্ট এত সহজে করা উচিত। বাট ভালো রেজাল্টের ব্যাপারটা আসলে ডিপেন্ড করে মেন্টালিটির উপর। সবকিছু আসলে এক্সাম হলে স্ট্র্যাটেজি, মেন্টালিটির উপর ডিপেন্ড করে। অনেকে মনে করে যে যারা খুব ভালো রেজাল্ট করে তারা মনে হচ্ছে আকাশ পাতাল ভেঙে চুরে পড়ালেখা করে, বাট কেউই আকাশ পাতাল ভেঙে চুরে পড়ালেখা করে না। তুমি যেভাবে পড়ছো বাকিরাও সেভাবে পড়ছে, জাস্ট একটু স্ট্র্যাটেজির ডিফারেন্স। সেটা হচ্ছে তুমি বেশি স্ট্রেস নিচ্ছ, তোমার বেশি স্ট্রেসের কারণে তুমি পারা জিনিস ভুল করে দিয়ে আসছো। আর যে স্ট্রেস নিচ্ছে না সে সঠিক দাগিয়ে আসছে। কারণ মেডিকেলের প্রশ্ন সহজ হয়, প্রতি বছর সহজ হচ্ছে, আজীবন সহজ হবে মেডিকেলের প্রশ্ন। মানে 2015 থেকে মেডিকেলের প্রশ্ন সহজ হচ্ছে। তো এই সহজ প্রশ্নে ভালো করার একটাই উপায়, মাথা ঠান্ডা রেখে দাগিয়ে দিয়ে আসবা, রেজাল্ট ভালো হবে। যারা মাথা গরম করবে ভুল করে দিয়ে আসবে। আর যেটা হচ্ছে ইন্টার লাইফের পড়ালেখাটা এবং এইচএসসি লাইফের পড়ালেখার একটা কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, যে একদিন পড়ে ফাটায় ফেললা, এর পরের দিন সারাদিন ঘুমালা, এটা করা যাবে না। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে যে মানে এইচএসসি স্টুডেন্টরা অনেক বলে, যে বকা দেয় যে ভাই আপনি খালি অ্যাডমিশন টেস্ট নিয়ে কথাবার্তা বলেন। এইচএসসি স্টুডেন্টদের একটা প্রশ্ন আমি নিব, সেটা হচ্ছে যে ইন্টারে থাকতে তুমি একটা চ্যাপ্টার কিভাবে কমপ্লিট করতে, যে একটা অধ্যায় যখন পড়তে, যে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজির হোক, সেই চ্যাপ্টারটা কিভাবে কমপ্লিট করা উচিত ইন্টার লাইফ একটা স্টুডেন্টের? আমি না ইন্টারে আমার মেইন ফোকাসটা আমি খালি ইয়ে করতাম, আমার খালি মাথায় থাকতো যে আমি মানে আমার অ্যাডমিশনের ফোকাসটা বেশি মাথায় থাকতো। কারণ ইন্টারে কি আমাদের সময় যেটা মনে হতো যে আমি অ্যাটলিস্ট ইন্টার একটা ডিসেন্ট A+ হলে আমার হবে, আমার বেশি কিছু লাগবে না। আমি ওভাবে পড়তাম যাতে আমার যাতে এমসিকিউ টাইপের কভার হয়। আর মাঝে পাশে যেটা রাখতাম, পাশে কিছু টেস্ট ব্যাংক, টেস্ট কোয়েশ্চেন গুলা মানে রাখতাম। কোয়েশ্চেন গুলা যে ব্যাংক পাওয়া যায় যেগুলা, তো ওগুলা রেখে রেখে সলভ করতাম যে হ্যাঁ আমি যতটুকু পড়েছি এটাই হবে কিনা। যদি না হয় আমি আবার পড়তাম চ্যাপ্টার গুলো একটু, হয়তো বা একটু এক্সট্রা বই দেখতাম। কিন্তু এছাড়া আমি আর কিছু করতাম না। আর একটা চ্যাপ্টার যেটা একটু ভালো মতো পড়তে হবে, যেটা বলবো স্টুডেন্টদের যে ভালো মতো পড়ে একটু ভালো মতো দাগায় রাখতে হবে। কারণ আমি যদি এইটা জিনিস না করি আমার কিন্তু ইন্টার পরীক্ষার আগে কিন্তু কষ্ট হয়ে যাবে। অনেক সময় যে এমসিইউ কঠিন করে, তো ওইটা হিসাবে মানে দুইটা চিন্তা করে যদি পড়তে পারে একটা স্টুডেন্ট, আমি আই গেস যে ওর মানে অ্যাটলিস্ট টেনশনটা কমবে। তো আমার পড়ার একটা ইয়ে থাকবে যে আমি এমন ভাবে পড়বো যাতে আমার ফিউচারে টেনশনটা না হয়। আমার দুইটা এক্সাম সামনে, বড় বড় এইচএসসি প্লাস অ্যাডমিশন, ওইটা যেন ইয়েটা না হয়। আচ্ছা, তার মানে হচ্ছে ইন্টার লাইফে যখন তুমি প্রিপারেশন নিবে তখন তোমার দুইটা এক্সামের কথা মাথায় রাখতে হবে, বড় দুইটা এক্সাম। এটা হচ্ছে এইচএসসি এক্সাম, আর একটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের এক্সাম। মেডিকেল অ্যাডমিশন টেস্ট যদি দিতে চাও মেডিকেল অ্যাডমিশন টেস্টের অনুযায়ী পড়বে, তুমি যদি বুয়েট কুয়েট চুয়েট যদি রুয়েট দিতে চাও সেই অনুযায়ী পড়বে। তো ব্যাপারটা হচ্ছে মেইন ফোকাসটা রাখা হচ্ছে যে এইচএসসি সিলেবাসটা কমপ্লিট করার সাথে মেডিকেলে যেহেতু তোমার এমসিকিউ প্যাটার্ন আসে এমসিকিউটা পড়া। কারণ আমাদের ইন্টারে বায়োলজি খুব বেশি জিনিস কিন্তু আসে না। এইচএসসি পরীক্ষা বায়োলজি পড়ার জন্য ঘাসফড়িং চ্যাপ্টার থেকে শুধু পুঞ্জাক্ষী পড়লেই হয়ে যায়, আর কিচ্ছু কিন্তু পড়া লাগে না। এমসিকিউ যে এইচএসসি তে খুব বেশি কঠিন করে সেরকম না, টেস্ট পেপার গুলো দেখলেই মোটামুটি হয়ে যায়। বাট মেডিকেলের জন্য তোমাকে কিন্তু ইচ এন্ড এভরিথিং সবকিছু তোমাকে দেখতে হবে। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন আমি করবো, সেটা হচ্ছে এক্সামের আগের দিনের স্ট্র্যাটেজি তোমার কি ছিল? যে এক্সামের আগের দিন কিভাবে, সেদিনকে রিভিশন দিয়েছিলে নাকি রেস্ট নিয়েছিলে, ঘুম হয়েছিল কিনা? কারণ অনেকেই এত স্ট্রেস নেয় সারা রাত ঘুমাতে পারে না, না ঘুমাতে পেরে সকালবেলা না ঘুমায় পরীক্ষা দিতে যায়, আলটিমেটলি সে জায়গায় গিয়ে সব ব্ল্যাঙ্ক। হুম হুম হুম
আমি এক্সামের আগের দিন মানে জাস্ট ওই মেইন বইগুলো একটু ঘোরায় ফিরায় দেখেছি। আমি খুব বেশি যে ইয়ে করেছি তা না। ভালো মতো খেটে রাত 11টার মধ্যে নামাজ টামাজ পড়ে রাত 11টায় শুয়ে পড়েছিলাম, আর সকালে উঠে ভোরবেলা উঠে নামাজ পড়ে একটু খাওয়া দাওয়া ভালো মতো করে তাড়াতাড়ি একটু রওনা দিয়েছিলাম, যাতে অ্যাটলিস্ট সিটটা খুঁজে পেতে যাতে কম টাইম লাগে, ভিড়ের মধ্যে যাতে না পড়ে যায়, জ্যাম হয়ে যায়, কারণ স্টুডেন্ট তো অনেক থাকে একটা সিটে। ডিউ, সলিমুল্লাহর সিট, এগুলো প্রচুর স্টুডেন্ট থাকে। তো এটা মাথায় রাখতে হবে যে আমার আগে সিটটা বের করতে হবে, কারণ এক্সাম কিন্তু খালি যে আমি দিয়ে আসবো তা তো না, আই হ্যাভ টু ফাইন্ড আ সিট। আমার সিট কিন্তু খোঁজা অনেক বড়, কারণ নাম্বার গুলা দিয়ে রাখে একসাথে, অনেকগুলো বিল্ডিং থাকে, তো ওটা কিন্তু বের করা টাফ। তো ওই হিসাবে পারলে অনেকে যেমন করে বাবা মাকে আগের দিন পাঠিয়ে দেখায়, এটা করতে পারে। তারপর আমার হচ্ছে আমি তারপর সিটটা পেয়ে ওই মানে আমার মাথায় খালি ছিল যে আমার জাস্ট যে পরীক্ষাটা দিয়ে আসতে পারলে শান্তি। এটা মনে রাখবে যে পরীক্ষাটা দিয়ে আসতে পারলে শান্তি, ওই দিনে কথা, তারপর রেজাল্টের কথা পরে চিন্তা করা যাবে। তো ওইটা কথা যদি চিন্তা করে পড়তে থাকে আগের দিন, একটু জাস্ট আগের জিনিসগুলো রিভিশন দিলে আই গেস ঘুমটা আসবে। আর আমি যেটা সাজেস্ট করবো যে সকালবেলা বা দুপুরবেলা ওই দিন না ঘুমাইতে আগের দিন, একবারে সকালে উঠে টানা রাত পর্যন্ত পড়ে যতটুকু পারে পড়বে, একটু হালকা পাতলা করে রিভিশন দিবে, তারপর রাতে আগে ঘুমায় যাবে। অনেকে ওই যে যেটা বললা তুমি যে সবাই আগের দিন রাতে খুব টেনশনে থাকে, এই টেনশনটা যেভাবে হোক মাথা থেকে যেন সরায়, এটা নানাভাবে ডিস্ট্রাকশন করে যেন সরাইতে পারে। হ্যাঁ, এই কথাটা আমি বারবার বলি, কিছু মানুষের কাছে বলে গালিও খেয়েছি, যে আসলে আমাদের এই অ্যাডমিশন টাইমে রাতে ঘুমানোর অভ্যাস করা উচিত, যে সারা রাত পড়ে সকালে ঘুমাবো। যে এই অভ্যাস যদি কেউ এই 4 মাস কন্টিনিউ করে, তাহলে এক্সামের আগের রাতে জীবনও সে ঘুমাতে পারবে না। যে আগে এটা কিন্তু এই বন্ধ। অনেক হার্মফুল, এটা মানে সারা জীবন কিন্তু পরে আস্তে আস্তে থেকে যায়। হ্যাঁ, এটা আর সারা জীবন থেকে যাবে। তারপর যখন মানে জব করবে, যেমন এই যে আমাদের মেডিকেলে সকাল 7টা বাজে ক্লাস থাকে। এখন যদি কেউ সারাদিন না ঘুমায়, সকাল 7টা বাজে থেকে 2:30 পর্যন্ত ক্লাস করা, তারপর অনেক সময় 2:30টার পর ওয়ার্ক থাকে, 3টা 4টা থেকে, বা সন্ধ্যাবেলা ওয়ার্ক থাকে। সো ওয়ার্ক করা, সবকিছু করা কিন্তু পসিবল না। তারপর যখন তুমি জব ফিল্ডে যাবা, তখন যখন 9টা থেকে 5টা জব থাকবে, তখন সে জবও করতে পারবা না। এবং সব সাইন্টিফিক ব্যাপার দিয়ে রাতে ঘুমানোটা জাস্টিফাইড। তাও কিছু মানুষ হচ্ছে যে নানা জনকে দেখে ঝগড়াঝাড়ি করতে আসে, হ্যাঁ রাতে ঘুমাবো না, রাতে আমার পড়া ভালো হয়। রাতে পড়া ভালো হয় এটা অনেক দিনের অভ্যাস হয়তো, বাট যদি দিনে পড়ার অভ্যাসটা করা যায়, রাতে ঘুমানোর অভ্যাস করা যায়, এটা সব দিক থেকে ভালো। আমাদের সার্কাডাইন রিদম, বায়োলজিক্যাল ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার, স্পিরিচুয়াল, সব দিক থেকে রাতে ঘুমানোটা জাস্টিফাইড। তাও মানুষ ঝগড়া করতে চলে আসে, এখন যে যার ভালো বুঝবে। তো সবাই, যেটা কথা আমার, যে এক্সামের, এখন তুমি আগে রাতে না ঘুমাও ওটা তোমার ব্যাপার, বাট এক্সামের আগে রাতে ঘুমাইতে হবে। এক্সামের আগে রাতে না ঘুমায় পরীক্ষা দিতে গেলে ওই টাইমে সব ব্ল্যাঙ্ক হয়ে যায়, সব মানে একদম স্ট্রেসের মধ্যে মানুষ ভেঙে পড়ে। সো এই হচ্ছে যে আমাদের কথাবার্তা। একজন জিজ্ঞাসা করছে, একটা ছেলে রুমেল মৃধা, সে মিনিমাম 50 বার এই কমেন্টটা করছে। সেটা হচ্ছে যে এই এই হ্যাঁ, কয় আমিও মাস, দেখছি এই অনেক কয় অনেক মাস, হ্যাঁ কিছু কমেন্ট করতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সে কমেন্ট করতেছে যে এই কয় মাস কিভাবে পড়া উচিত আচ্ছা একটু শর্ট করে বলো। সে এতবার যেহেতু কমেন্ট করছে, যে এই কয় মাস, এই যে আমাদের সামনে যে 3 মাসের মতো আছে, এই 3 মাস আসলে কিভাবে পড়া উচিত? হ্যাঁ বলি, কোচিং এর নোটস গুলা দেখবে, যেটা অনেকে যেটা করে, আমি যখন কোচিং এ ছিলাম দেখতাম যে অনেকে কি করে কি বিভিন্ন ব্যাচে বিভিন্ন দিন বিভিন্ন টপিকের পরীক্ষা হয়। তো মনে করো আগের ব্যাচে পরীক্ষা হলে ওখান থেকে কোয়েশ্চেন এনে ইয়ে করবে, এই কাজটা যেন না করে। অনেকেই বাজে অভ্যাসটা থেকে যায় যে আগের দিন কোয়েশ্চেন সলভ নিয়ে নিলাম, আমি ওই কোয়েশ্চেনই তো আসবে, আমি ওটা দেখে দেখে করে দিব। এটার অভ্যাস করার দরকার নেই, এটা তোমার জীবনেও কাজে দিবে না। তো ওই কাজটা না করে তুমি যতটুকু বেসিক নলেজ পরীক্ষাটা সরি দিলে। সরি সরি টু ইন্টারাপ্ট, একটু তোমাকে ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে, হ্যাঁ, এই যে আমার এটা তো কোচিং এ দেখতাম, যে কোচিং এ তো ওরা প্রশ্ন সবগুলো এক রাখতো, তো আগের ব্যাচের প্রশ্ন কালেক্ট করে মানুষ দেখতাম যে ধুমাধুম 100, যে এই প্রশ্ন 100 পাওয়া জীবনও সম্ভব না। মানে প্রশ্ন উত্তর ভুল দেওয়া আছে 4-5টা, তাও দেখা যায় যে মানুষ ধুমাধুম 100 পাইতো। এখন যেমন অনলাইন এক্সাম নেই, এটা তো আরো বিটার অভিজ্ঞতা। এখন কি করে স্টুডেন্টরা, যে হচ্ছে যে আগে প্রশ্নটা একটা, যেমন আমি এক্সাম নেই গুগল ফর্মে, তো স্টুডেন্টরা হচ্ছে যে ভুয়া একটা ইমেল দিয়ে আগে এক্সাম দিয়ে প্রশ্নটা কালেক্ট করে তারপর ধীরে সুস্থে বই থেকে খুঁজে খুঁজে অ্যান্সার দেয়। তা আমি ফার্স্টে ভাবছিলাম যে যারা এরকম করে তাদের একটু ধরবো, বা এইটা দেওয়ার পদ্ধতি অফ করে দিব। তারপর আমি বলি, দে তোরা দে, দিয়ে যদি শান্তি পাস, দিয়ে যদি আমার এক্সামে যদি টপে থেকে খুশি হয়, তাহলে হও। এটা দিয়ে তো আলটিমেটলি কিচ্ছু যাবে আসবে না। আলটিমেটলি নিজের ক্ষতি নিজে করা হচ্ছে। আচ্ছা, এবার বল যেটা বলতেছিলাম। তো এই কাজটা না করে মানে এই একটু চেষ্টা করো। অনেকে আবার যদি মনে করো যে তোমার পরীক্ষাটা
যে মানে ভালো হচ্ছে না, তো চেষ্টা করবো যে আমি কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারি। কারণ আমি একটা কথাই বারবার বলি যে আমার পরীক্ষাগুলো কিন্তু নিজের ইমপ্রুভমেন্টের জন্য এটা কিন্তু আমার পজিশন এই জিনিস নিয়ে কিচ্ছু হবে না। কারণ আমার আর সাদাবের পজিশন যে খুব ভালো ছিল তা কিন্তু না, আমরা কিন্তু অনেক সময় অনেক পিছিয়েও থেকেছি, আমাদের 1,000 পিছু রেজাল্ট গিয়েছে, কিন্তু তাও আমাদের মেডিকেল অ্যাডমিশনের টেস্টে কিন্তু মোটামুটি ভালো এসেছে, এর জন্য দুজন কিন্তু ঢাকার ভালো মেডিকেল গুলো আছি। তো এই কথাটা চিন্তা করে যে হ্যাঁ আপুরা যদি থাকতে পারে আমিও থাকতে পারি। আমাদের যখন কোচিং এ ছিল অনেক আপুরা বলতো হ্যাঁ আমি এটা আমি কিন্তু অনেক ঘোরাফেরা করছি, কিন্তু এই অ্যাডমিশন টাইমে খুব স্ট্রিক্ট হয়ে পড়ছি। আই গেস তোমার ওই একটা রুটিন মেনটেন করা উচিত, পড়াশোনা একটা ছেঁড়া বেড়া করে অনেকে পড়ে, ওটার দরকার নেই। আর অনেকে হয়তোবা যেটা মনে করে যে হ্যাঁ আমি একটু সোশ্যাল মিডিয়ায় টাইম দিই, এখানে তো পড়াশোনা অনেক পোস্ট হচ্ছে। হ্যাঁ তুমি যত টাইম, এই টাইমে না মানে আমি যেটা সাজেস্ট করি দরকার নাই সোশ্যাল মিডিয়াতে, কারণ ক্লাস তো জুম টুমে হয়, বাট হ্যাঁ তুমি যদি এরকম সেশন দেখার জন্য তুমি দেখতে পারো, কিন্তু আই গেস দিনে 2 ঘন্টার বেশি কখনো এখন সোশ্যাল মিডিয়াতে স্পেন্ড করা, 1 ঘন্টাও বেশি হয়ে যায় আসলে আর কি। 1 ঘন্টা একটা টাইম ধরে আমি এই টাইম থেকে এই টাইম পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কাটায়, আমি বাকিটা টাইম পড়বো, যদি পড়ার মুড না থাকে আমি একটু ঘুমায় থাকবো, না আমি লিখতে থাকবো কি কি আমার মাথায় থাকে। অনেকে যেটা আমাদের টিচাররা বলে যে 20 মিনিটের পর ইয়েটা থাকে না, সমস্যা নাই, তুমি 20 মিনিট পরে তুমি ওই টপিকটা বারবার একটু রিক্যাপিচুলেট করতে থাকো, অথবা তোমার যে কোয়েশ্চেন অনেক সময় মডেল কিছু থাকে, কিছু গাইড থাকে যেমন জয় কলির, ওগুলো কোয়েশ্চেন গুলো একটু সলভ করতে থাকো, একটু মোনোটোনাস রুটিন না করে একটু জাস্ট ভ্যারিয়েন্ট রুটিন করলেই কিন্তু মানে একটু টানা পড়া যায়। তো আই গেস এটা কাজে দিবে। ওকে, থ্যাংক ইউ জেইমাকে। 21 আর 22 ব্যাচের স্টুডেন্টরা বারবার কমেন্ট করতেছে এইচএসসি 21 নিয়ে কিছু বলেন, 22 নিয়ে কিছু বলেন। দেখো এইচএসসি 21-22 নিয়ে আমাদের কথা একটাই, সেটা হচ্ছে যে তোমাদের এইচএসসি 21 সহ 22 সহ তোমাদের সামনে দুইটা পরীক্ষা, একটা হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা আর একটা হচ্ছে তোমার অ্যাডমিশন পরীক্ষা। তো এখন থেকে তোমার দুইটার প্রিপারেশনটাকে একটু এগিয়ে রাখতে হবে, তাহলে তোমার রেজাল্ট ভালো হবে দুই জায়গায়। এখন যদি তুমি জাস্ট এইচএসসি প্রিপারেশন নাও তাহলে এইচএসসি রেজাল্ট ভালো হবে, অ্যাডমিশন টাইমে গিয়ে মানে আকাশ থেকে পড়তে পারো, কারণ মেডিকেলের প্রিপারেশনটা একটু ভিন্ন। মেডিকেলে পুরো এমসিকিউ ওরিয়েন্টেড পড়ালেখা হয়, যেটা বারবার বলছি যে বায়োলজি এইচএসসির জন্য আমাদের খুব বেশি পড়া লাগে না। বায়োলজি এইচএসসির জন্য এক একটা অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট টপিক পড়লেই আমাদের হয়তো হয়ে যায়, বাট মেডিকেলের জন্য কিন্তু ইন ডিটেলস ভেতরে সবকিছু জানা লাগে, বিস্তারিত ভাবে পড়া লাগে। তো সেই কাজটা অবশ্যই এইচএসসি 21 সহ 22 সহ দুজনই করবে, যে ইন ডিটেলস বায়োলজি যদি মেডিকেলের ইচ্ছা থাকে বায়োলজিটা ইন ডিটেলস পড়া। কেমিস্ট্রি অনেকেই হাজাইনাক স্যারের বই পড়ো না, ঘোষ স্যারের বইয়ে টপিক অনেক সুন্দর করে লেখা, বা লিঙ্কন স্যারের বইয়ে বা কবির স্যারের বইয়ে জৈব যৌগটা অনেক ভালো করে সাজানো, সেজন্য সেই বইগুলো ফলো করো। ফলো করার পাশাপাশি হাজাইনাক স্যারের বইটা অবশ্যই রিডিং পড়তে হবে। আর ফিজিক্সের ক্ষেত্রে অনেকে তপন স্যারের বই প্রেফার করো, অনেক ম্যাথের কারণে ইসাক স্যারের বইটা প্রেফার করো না, তপন স্যারের বই থেকে ম্যাথ করো, ইসাক স্যারের বই থেকে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে, থিওরিটিক্যাল যে লাইনগুলো আছে যেগুলো মেডিকেলে আসতে পারে, সেগুলা কমপ্লিট করো। এটা আমাদের কমপ্লিট সাজেশন। আর যেটা হচ্ছে যে এইচএসসি তো দিতে হবে, ম্যাথ তো তোমার পড়তেই হবে, তো ম্যাথটাকে এমন ভাবে তুমি এগিয়ে রাখো যেন মেডিকেলে যদি বাই চান্স তোমার না হয়, যে কোনো কারণে তোমার মেডিকেল হলো না, হতেই পারে যে তুমি মেডিকেলে চান্স পেলা না, অনেক ভালো প্রিপারেশন ছিল, তখন যেন তুমি বুয়েট হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হোক, সে জায়গায় এক্সাম দিয়ে চান্স পাওয়ার মতো মানে একটা সিচুয়েশন তোমার হতে পারে। তো ইন্টার লাইফে সবকিছু তুমি ভালো করে পড়বা, এটা হচ্ছে প্রথম কথা। তোমার যদি মেডিকেল ফোকাস থাকে তাহলে বায়োলজি কেমিস্ট্রির দিকে একটা এক্সট্রা নজর দিবা, তোমার যদি বুয়েট ফোকাস থাকে তুমি ম্যাথ ফিজিক্স এর দিকে এক্সট্রা ফোকাস দিবা। জিনিসটা কিন্তু একদম সিম্পল। তো এইচএসসি 21-22 এটা নিয়ে এত হচ্ছে বদার্ড হওয়ার কিছু নেই। সো এই হচ্ছে যে আমাদের কথাবার্তা। তো আজকের লাইভ সেশন আমরা এখানেই শেষ করছি। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে যে ভাইয়া বায়োলজির এক্সট্রা বই না পড়লে কি হবে? বায়োলজির এক্সট্রা বই না পড়লে আর কিছুই হবে না, তোমার হচ্ছে যদি ঢাকা মেডিকেল স্বপ্ন থাকে সেটা ছুটে যাওয়ার বিশেষ সম্ভাবনা আছে, কারণ বায়োলজি এক্সট্রা বই থেকে 3-4টা প্রশ্ন প্রতি বছর আসে। আমার এটা না, কিন্তু আমি যেটা মনে করি যে ওই যদি বই, কারণ আমাদের কিন্তু টপ 10 যেটা মেডিকেল, আমি টপ 10 এর মধ্যে আমি ঢাকার 4টাকে ধরি আর বাকি আরো 6টা ধরি, টপ 10 এর মধ্যে তো এখন পর্যন্ত পড়ে, মানে পর্যন্ত খুলনা পর্যন্ত আর কি। খুলনা পর্যন্ত আসতে চাইলে অ্যাটলিস্ট ওই বইগুলো পড়তে হবে, কারণ তুমি যখন আমাদের ঢাকা পর্যন্ত অ্যাটলিস্ট ঢাকা সলিমুল্লাহ মেডিকেল পর্যন্ত কম্পিটিশন একটু কম থাকে, পরে কিন্তু 0.25 এর জন্য কিন্তু একটা মেডিকেল শেষ হয়ে যায় এক মেডিকেল। হ্যাঁ, তো ওইটার জন্য অ্যাটলিস্ট করতে হবে যে আমি একটু পড়ে, আর জিনিসটা যে ওটাতে পড়লে ক্ষতি নাই, তোমার তো ক্ষতি না, তুমি যে ওইটার জন্য তো একটা মার্কস পাচ্ছ, তুমি যদি ওই মার্কস দিয়ে তুমি তো বেনিফিট পাচ্ছ, তাই না? এমন তো না ওখান থেকে খুব কোয়েশ্চেন আসতেছে, ওটা কিন্তু একটা এমন না যে ওই বইগুলা পুরা পড়তে হবে, তুমি জাস্ট ওই বইয়ের ইম্পর্টেন্ট ব্যাপারগুলা পড়, কারণ 2টা বই 3টা বইয়ের মধ্যে বেসিক কথাবার্তা সব সেম।
থিওরিটিক্যাল কথাবার্তা সব সেম, তোমার জাস্ট কিছু এক্সট্রা লাইন অ্যাড আছে। যেমন যদি ফর এক্সাম্পল যে যেমন আজমল স্যারের বই এভি নোটকে শুধু এভি নোট বলেছে, আলিম স্যারের বই এভি নোটকে বলা হচ্ছে এটা একটা সংরক্ষিত পেসমেকার, এই যে একটা এক্সট্রা লাইন, এটা মেডিকেলে চলে আসতে পারে না। তো এই যে একটা এক্সট্রা দুটো কথাবার্তা, এটা পড়তে হবে। আমরা কিন্তু তোমাদের যারা পড়াচ্ছি, তোমরা যেখানেই পড়ো, আমরা কিন্তু চেষ্টা করি এক্সট্রা বই ইনফরমেশন গুলো তোমাদের দিয়ে দিতে বা এক্সট্রা বইটা দাগিয়ে দিতে। তো সেইটা জাস্ট ফলো করে তাইলেই হবে। এখন তুমি যদি ভাবো যে না এক্সট্রা পড়বো না, এক্সট্রা বই পড়া মানে কিন্তু তোমাকে 3-4টা বই পড়তে বলছি না আমরা, তোমাকে জাস্ট 3-4টা বইয়ের তথ্যগুলা, জাস্ট ইম্পর্টেন্ট তথ্য বা এক্সট্রা তথ্যগুলো আমরা নজর রাখতে বলছি। ওকে, সো এই হচ্ছে যে আজকে আমাদের তাহলে লাইভ সেশন। জেইমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে লাইভে সময় দেওয়ার জন্য তার ব্যস্ত সূচি থেকে। তো আবার দেখা হবে জেইমার সাথে ঘুরতে গেলে ঢাকা মেডিকেল কলেজে বা আমাদের কোনো সেশনে। আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো সকলকে আসসালামু আলাইকুম এবং জেইমাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ এভরিওয়ান।